আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি বাংলাদেশে এই মুহূর্তে যেসব অপরাধীরা রয়েছে এই অপরাধীরা কেন গ্রেফতার হচ্ছে না, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। এই অপরাধীদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আজকের এই বিষয়টা কেন জরুরি একটা কারণে। এই অপরাধীদেরকে গ্রেফতার না করার জন্য এবং এই অপরাধীরা সেনা তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টে এবং অন্য আরেকটা জায়গায় পালিয়ে থাকার জন্য সেখানে বসে তারা অপরাধকে অর্গানাইজ করছে, যে কোনো একটা খুনকে অর্গানাইজ করছে, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তারা নিজেদেরকে আত্মনিয়োগ করছে। নির্ভয়ে তারা হাসিনা শেখের সাথে যোগাযোগ করছে, নির্ভয়ে রয়ের সাথে তাদের যোগাযোগ করছে, তারা আলাপ আলোচনা করছে, মিটিং করছে, সাংবাদিকদের ডাকছে। কেন জানেন? তাদের কোনো ভয় নাই। ভয় না এর পিছনে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান ওটা চালাচ্ছে এবং সেখানে সে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে ধুলে দিচ্ছে। দর্শকবৃন্দ, আমি গত শোতে আপনাদেরকে বলেছি যে ওয়াকারুজ্জামান একটা কাজ করেছে। শিরিন শারমিন আগের অবৈধ যে পার্লামেন্টারি স্পিকার ছিল তাকে তার হেফাজতে রেখেছে, একেবারে রীতিমতো রক্ষিতার মতো করে রেখেছে। কেমন রক্ষিতার মতো করে রেখেছে? শিরিন শারমিনের তার তো কোনো আকল, জ্ঞান, বোধ, শোধ, দেশপ্রেম, চরিত্র, নীতি কথা এগুলোর কোনো কিছু শিরিন শারমিনের নাই। জাস্ট হাবড়া ধ্বংসী এক বুড়ি প্রস্টিটিউট। সে নিজের স্বার্থ, পরিবারের স্বার্থ, আওয়ামী লীগের স্বার্থ, সর্বাগ্রে ভারতের স্বার্থ রক্ষায় একেবারে জান, পাগল, পরাণ সব উজাড় করে দেওয়া এক চাকরানি শিরিন শারমিন। গলার মধ্যে ভারতীয় পতাকা লাগায় এবং ভারতের কল্যাণে করে না এমন কোনো কাজ নাই। ওই শিরিন শারমিনকে ওয়াকার তার তত্ত্বাবধানে রেখেছে। তত্ত্বাবধানে রেখে একটা জিনিস তারা মেকশিওর করেছে যে শিরিন শারমিন যদি বাংলাদেশের পরিস্থিতি এমনই একটা পজিশনে গিয়ে ঠেকে যে ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে নিজের জান বাঁচানোর জন্য কোনো একটা কাজ সে করবে, হাসিনার মতো কি পালিয়ে যাবে? এই ধরনের কোনো কিছু হু নোস। আপনারা একা একা চিন্তা করে দেখেন। ওয়াকারুজ্জামানের চাকরি আরো 2 বছর আছে, 2 বছর বা তার একটু বেশি আছে। ওয়াকারুজ্জামান এই মুহূর্তে চিন্তা করছে তার চাকরি বাঁচানো। ওয়াকারুজ্জামান চেষ্টা করছে তার স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে কর্মরত, তাকে ওখানে সেফ রাখা, তার 2টা মেয়ে, তাদের ভবিষ্যৎ, এবং সর্বাগ্রে সে চিন্তা করছে তার অবস্থা কি মইনের মতো হবে, তার অবস্থা কি এরশাদের মতো হবে। খুব কঠিন একটা সময়। তার ভিতরে সে রাওয়া ক্লাবে দাঁড়িয়ে আপনাদের সামনে চিল্লাইয়া আঙ্গুল জাগায়া জাগায়া হুঁশিয়ার করে কথাবার্তা বলবে, কিন্তু সে একবারও বলে নাই ওই 26 জন অপরাধীদেরকে নিয়ে বলে নাই। এই 626 জন বাংলাদেশে থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় না এবং তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয় না। এবং এই 626 জন একেবারে এমন কোন জায়গায়, দর্শকবৃন্দ আজকের কিছু কথা না বললেই নয়। সে কথাটা কি শুধু সেনা প্রধান না, সেনা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে? সেনা প্রধানের পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এখন আমার তথ্য অনুযায়ী, পুলিশের তথ্য অনুযায়ী, র্যাবের তথ্য অনুযায়ী, সিআইডির তথ্য অনুযায়ী, মিলিটারি তথ্য অনুযায়ী বঙ্গভবন তাদের জন্য স্যাক্রেড প্লেস। কিন্তু বঙ্গভবনে বেশ কিছু লোকজনের আনাগোনার জন্য ওয়াকার একটু কৌশল অবলম্বন করেছে। ওয়াকার কি করেছে? কিছু লোককে প্রায় এখানে ওখানে নেওয়া করে যেই জায়গাটা উনি সেফ মনে করেছে ওটা হচ্ছে বঙ্গভবন। বঙ্গভবন হচ্ছে অপরাধীদের এক অভয়ারণ্য। ওখানে চুপ্পু আছে, চুপ্পুর সাথে যদি মাঝে মাঝে শারমিন শিরিনকে ওখানে পাঠায়, হাসিনার সাথে যোগাযোগটা ঠিক মতো হয়। এবং ওয়াকার জানে যে বঙ্গভবনে ওখানে একটা ইমিউনিটি আছে, ওখানে পুলিশ শেড হবে না, সে ওটা করে। দর্শকবৃন্দ, আমি ওখানে যাব না কারণ এই বিষয়টা নিয়ে আমি অলরেডি কথা বলেছি। কিন্তু আমার কথা হচ্ছে একটা, এর বাইরে ওয়াকার কিছু কাজ করেছে। বিএনপির টপ মোস্ট কিছু নেতা তাদের বাসায় অনেককে আশ্রয় দিয়েছে। আপনি জানলে কোনোদিন অবাক হয়েন না।
ওয়াকার যাদের সাথে কোঅর্ডিনেট করে এই কাজগুলো করছে তারা আর কেউ না, যে বিএনপির 7 থেকে 10 জন আমি ভারতীয় কুত্তা, ভারতীয় কুত্তা, আপনারা রাইট শুনেছেন, ভারতীয় সুবিধাভোগী কুত্তা, নেরি কুত্তা এই হারামজাদাদের বাসায় আছে। আপনারা মোটেও অবাক হবেন না। এবং এই কুত্তাগুলো কারা? মুজিবের নাম ধরে যে কান্দে, মুজিবের নাম ধরে কান্দা এক শুয়োরের বাচ্চার নাম আপনারা জানেন না, কথায় কথায় কান্দে মুজিবের জন্য, তার নাকি কলজা বাইরে যায়, মুজিব হইছিল, মুজিব নাকি তার মুজিব প্রীতি। আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। উনি খুব বড় নেতা ছিলেন মুজিব শেখ, কিন্তু এই মির্জা ফখরুলকে কেউ জিজ্ঞাসা করে না। এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম ক্রসফায়ার শুরু হয়েছে। এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম রাজনীতিবিদদের উপরে স্ট্রিম রোলার চালানো হয়েছে। এই মুজিব শেখের আমলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বন্ধ করে নিষিদ্ধ করা হয়েছে, পত্রিকাগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, মুজিব বাহিনী তৈরি করেছে, প্যারালা রক্ষী বাহিনী তৈরি করেছে, সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। আজকে মির্জা ফখরুলের খুব খারাপ লাগে। এবং বিএনপি নির্লজ্জ নেতাদের কাজ কারবার আপনারা যদি দেখেন, কখনো কখনো বলবেন আর দে রিয়াল। আমি আপনাদেরকে একটা লোকের কথা বলি, মাহফুজ আনাম, ডেইলি স্টারের মাহফুজ আনাম। এই মাহফুজ আনাম বেগম জিয়াকে যখন জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায় মিথ্যাভাবে ভুয়া একটা মামলায় পাতানো রায় দিয়ে হাজতে পাঠায়, মাহফুজ আনাম ওই বিচার কার্যের ডিটেল যে বেগম জিয়া অন্যায় কত নিখুঁত ভাবে করেছে, তারেক জিয়া কত নিখুঁত ভাবে করেছে, বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুম করা হয়েছে, একটা নিরপরাধ ভদ্র মহিলা 3 বারের প্রধানমন্ত্রীকে হাজতে রেখে দমড়ে মুচড়ে পিষে ফেলা হয়েছে, মাহফুজ আনাম কোনোদিন এ কথা বলে নাই। মাহফুজ আনাম এবং প্রথম আলোর মতি এরা সবাই একত্র হয়ে তারেক জিয়ার ডাকনাম দিয়েছে খাম্বা, একত্র হয়ে তারেক জিয়াকে বিষোদাগার করেছে, তারেক জিয়ার 14 গোষ্ঠী ধুয়ে দিয়েছে। এই মাহফুজ আনাম কথায় কথায় বলেছে তারেক জিয়ার এমন কোন কোয়ালিটি নাই যে বাংলাদেশের লিডারশিপ আসতে পারে। এবং এই মাহফুজ আনাম বলেছে বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশে ভারতের সাথে প্রথম বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে, যে চুক্তিতে খালেদা জিয়ার সম্মতি ছিল। নির্দ্বিধায় তার ছেলেকে সে এতটা প্রশ্রয় দিয়েছে যে বাংলাদেশকে এক অভয়ারণ্য বানিয়েছে তারেক রহমান। কে বলেছে? মাহফুজ আনাম। কিন্তু মাহফুজ আনামকে কোনোদিন বলতে শোনা যায় নাই সজীব আহমেদ ওয়াজেদের অপরাধের ফেরিস্তে। আজকের এই কথাটাকে আমি কেন টানলাম? এদের তো কোনো ঈমান নাই, এদের কোনো চরিত্র নাই। কেন চরিত্র নাই? যে মাহফুজ আনাম কথায় কথায় বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে সাজার ক্ষেত্রে তাকে ক্রিমিনাল বানিয়েছে, তারেক রহমানকে অপরাধী বানিয়েছে, তারেক রহমানকে দেশদ্রোহী বানিয়েছে। দেখেন সেই মাহফুজ আনামের সাথে গলা জড়াজড়ি করে ভারতীয় কুত্তার বাচ্চাদের দেখেন, তাকায় দেখেন। এদেরকে আমরা বলি যে এদেরকে দ্বারা আমরা বাংলাদেশের মুক্তি টেনে আনবো, এদেরকে দ্বারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব। এই বেঈমানদেরকে দিয়ে, যেই বেঈমানরা কন্টিনিউয়াসলি বিএনপির বিরোধিতা করেছে, বেগম জিয়ার বিরোধিতা করেছে, খালেদা জিয়ার বিরোধিতা করেছে। দেখেন আমির খসরু মাহমুদ এই শুয়ারের বাচ্চা ভারতে গিয়ে নেংটি খুলে অমিত শাহের সামনে দাঁড়ায়, অমিত শাহের সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে জাহান্নাম করার পরেও এই লোককে বিএনপি কিছুই বলে না। বিএনপির জন্য কিছুই করার নাই, কিছুই আসে যায় না। এরা কি তারেক জিয়ার নির্দেশে এ ধরনের কাজ কারবার করে? আমার জানা নাই।
ঠিক আছে, তাকিয়ে দেখেন, এই সেই আমির খসরু ওখানে অমিত শাহের কাছে গিয়েছে। অমিত শাহের পরে বর্তমানে সে এই মাহফুজা নাম, যারা বেগম জিয়াকে ডিজন করেছে, যারা তারেক রহমানকে বলেছে বাংলাদেশে রাজনীতি করার যোগ্য নাই, তার সাথে দাঁড়িয়ে তার অবস্থা দেখেন। শুধু কি আমির খসরু মাহমুদ? তাকিয়ে দেখেন তার পাশে কে বসে আছে, আর এক বেঈমান। দেখেন দেখেন, এদেরকে দিয়ে বাংলাদেশ নাকি গণতন্ত্র উদ্ধার করবে, তারেক জিয়া নাকি বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বিএনপি কে রক্ষা করবে। তাকিয়ে দেখেন তাদের আচার আচরণে একটা জিনিস, তারেক জিয়া আর বেগম জিয়াকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, দরকার নাই। যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারা নিয়ে নেবে, তারা দেশ চালাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জাতীয় পার্টি বানাতে এরা তো বেশি দেরি করবে না। এবং সব শেষে তারা কি করবে জানেন? এসব সব কুত্তার বাচ্চারা, ল্যাংনোটের বাচ্চারা পরবর্তীতে বলবে, আমরা তো মুজিব সোনা, আমরা তো মুজিব সেনা, আমরা তো আওয়ামী লীগ করেছি, আমরা শুধু বিএনপির ভিতরে লুকিয়েছিলাম। কথায় কথায় আছে না, আজকে শিবিরের লোকজনরা বলে না, আমরা তো আওয়ামী লীগ ছাত্রলীগের ভিতরে লুকিয়েছিলাম জীবন বাঁচাতে। এই ল্যাঙ্গট পড়া হারামজাদারা এক সময় কি বলবে জানেন? আমরা তো বিএনপির ভিতরে লুকিয়েছিলাম এই আওয়ামী লীগ জয় বাংলা বলার জন্য। এই কুত্তার বাচ্চারা বলবে। আর এক শুয়ারের বাচ্চা ঢাকা এক সময় চান্দাবাজা ছিল, শুয়ারের বাচ্চা ইলিয়াস আলীর মার্ডারকে দেখেন, এই মির্জা আব্বাস ইলিয়াস আলীর মৃত্যুকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এই লঙ্গির বাচ্চা লন্ডি কথায় কথায় বলছে, ও ইলিয়াস আলীকে কারা মেরেছে আমি তো জানি, ইলিয়াস আলীর মৃত্যু নিয়ে আর কোন দ্বন্দ্ব নেই, আমি জানি একজাক্টলি কারা ছিল। এই শুয়ারের বাচ্চা চেষ্টা করেছে আওয়ামী লীগকে ক্লিন করতে। ইলিয়াস আলীর মৃত্যুর সাথে আওয়ামী লীগ জড়িত না, তার কথাটা এমনই ছিল। এই শুয়ারের বাচ্চার দিকে তাকিয়ে দেখেন, এই শুয়ারের বাচ্চা তার বউকে নেতা বানিয়েছে, যেই বউ এক লাইন বাংলা ঠিক মতো বলতে পারে না। এই শুয়ারের বাচ্চারা যদি এখন তাদের বাড়িতে, তাদের গাড়িতে, তাদের এখানে সেখানে আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপিদের লুকিয়ে রাখে, সেনাপ্রধান ক্যান্টনমেন্টের ভিতরে লোকজনদেরকে লুকিয়ে রাখে, বঙ্গভবনে অপরাধীদেরকে লুকিয়ে রাখে, তাইলে বাংলাদেশের অপরাধ বাড়বে না কেন? আমাকে বলেন, বাংলাদেশে কেন অপরাধ বাড়বে না? আপনারা বারবার বলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম কার বাল ছিঁড়তেছে, কেন অপরাধীদের গ্রেফতার করা হয় না? কেন বাংলাদেশ বিকাম, ঢাকা মহানগরী বিকাম ওয়ান অফ দা ক্রাইম স্পট হবে না কেন? আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সার্বিকভাবে ভদ্রভাবে চেষ্টা করছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, ওকে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করো, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটা করবে না এবং করতে দিবে না এবং এটার সাথে কোঅপারেটও করবে না। ওখানে গিয়ে মন্তব্য করেছে, রাওয়ায় মন্তব্য করেছে, আপনারা নিজেদের এই ভুল বোঝাবুঝি থাকলে মারামারি করলেই হবে, সেই হবে, কিন্তু কুত্তার বাচ্চা একবারও বলে না 626 জন অপরাধীকে সে নিজে আশ্রয় দিয়েছে, অন্যায়কে আশ্রয় দিয়েছে, অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, ধর্ষকদের আশ্রয় দিয়েছে, দুর্নীতিগ্রস্তদেরকে আশ্রয় দিয়েছে। নিজে অপরাধীদেরকে আশ্রয় দিয়ে সে বলে আপনাদের অপরাধ বন্ধ করতে হবে। নিজে খুনিদেরকে আশ্রয় দিয়ে, খুনিদেরকে প্রশ্রয় দিয়ে সে নিজে বলে আপনাদেরকে অন্যায় করা চলবে না, অপরাধ করা চলবে না, অপরাধ বন্ধ করতে হবে। ও নিজে একটা শয়তান জাহাঙ্গীর আলমকে দিয়ে অপারেশন বানিয়েছে, অপারেশন টেবিল হাউট। আজকে যদি বলে যে সব অপরাধীরা কোথায়, দর্শকবৃন্দ এটার থেকে আর চিন্তা করার কোনো কারণ নেই। অপরাধীরা কোথায়? এই অপরাধীরা বিএনপির এই ভারতীয় লেংটি পরা কুত্তার বাচ্চাদের বাসায়। এসব অপরাধীরা জেনারেল ওয়াকারের তত্ত্বাবধানে, এসব অপরাধীরা বঙ্গভবনে, যারা বসে প্ল্যান করে,
ঢাকায় কিভাবে অপরাধ কর্ম আকাশচুম্বী করা যায়, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, কিভাবে বদনামের মধ্যে ফেলা যায়, কিভাবে আন্ডারমাইন করা যায়, বঙ্গভবনে বসে প্ল্যান করে, ক্যান্টনমেন্টে বসে প্ল্যান করে, মির্জা ফখরুলের বাসায় প্ল্যান করে, মির্জা আব্বাসের বাসায় প্ল্যান করে, আব্দুল আউয়াল মিন্টুর বাসায় প্ল্যান করে, আমির খসরু মাহমুদের বাসায় প্ল্যান করে, ইকবাল হোসেন টুকুর বাসায় প্ল্যান করে, সামা ওবায়দের বাসায় প্ল্যান করে। টার্গেট একটা, ডক্টর ইউনূসকে যে কোনো মূল্যে ডিসক্রেডিট দিয়ে তাকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ডক্টর ইউনূস কোন ফখরুদ্দিন মঈনুদ্দিন না। ডক্টর মোহাম্মদ ইউনূস বিচারপতি লতিফুর রহমান না, বা অন্য কোন বিচারপতি না। উনি সুরেন্দ্র কুমার সিনহা না। ওই নামটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সরকারের কোন একটা জায়গায় জড়িত থাকে, তাকে টাচ করার মতো যোগ্যতা ক্ষমতা তোমাদের কারণে লেংটি পড়া ভারতীয় শুয়োর তেলাপোকা তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি। আজকে গতকালকের লেংটি পড়া ভারতীয় শুয়োর তাদেরকে দিয়ে বলিয়েছে, এটার সাথেও বিএনপির উইং জড়িত, তারা বলিয়েছে, কি বলেছে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং এ ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটা কথা বলেছে, খুব তাড়াতাড়ি নির্বাচন দিলে ভারতের সাথে সমগ্র বিষয়ে তাদের যত বিষয়ে সমস্যা রয়েছে সবকিছু নিষ্পত্তি হবে। দর্শকবৃন্দ, এই একটা বিষয়ে আপনাদেরকে আমি বলি, ভারত কি বলেছে এ কথাকে যদি আমরা গুরুত্ব দেই, আপনাদেরকে আমি বলি, ভারতের আরএসএস এর এই যেসব মন্দির আছে, মন্দিরের পুরোহিতরা কোনো একটা সময় যখন যুবতী বিধবাদের তাদের কাছে নিয়ে যেত, তারা ভগবত গীতা ভগবত ভগবত বলতো আর ওই নববধূকে ধর্ষণ করত, যাদেরকে সেবাদাসী বানাতো। এখন এই কথাটাকে আমি কেন টানলাম জানেন? একটা কারণে, তারা বলছে, রণধীর জয়সওয়াল বলছে, অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা নির্বাচন দেয় এবং নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসলে ভারতের সাথে সমগ্র সমস্যাগুলোর নিষ্পত্তি হবে। দর্শক, কিন্তু আপনারা একা একা একটু চিন্তা করে দেখেন, গত 53 বছরে বাংলাদেশ কিভাবে আর চেষ্টা করবে এই ভারতের সাথে নত জানু পা চেটে আর কতবার চেষ্টা করবে। আমাকে এই কথাগুলোর জবাব আপনারা কি কেউ জানেন? এর কোনো ব্যাখ্যা আছে? তারা বলছে যে অন্তর্বর্তীকালীন একটা নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি দেয়, আর এই বিএনপির হুগরিরা গাবররা এরা যদি সরকার গঠন করে, সবকিছু নাকি নিষ্পত্তি হয়ে যাবে। এটা কে বলে জানেন? মির্জা ফখরুল, মির্জা আব্বাস। এই লেংটি পড়া উলঙ্গ হারামজাদা সামাজিক বেশ্যারা বলে সব সমস্যার সমাধান হবে। রণধীর জয়সওয়াল এই কথা বলছে, সব নিষ্পত্তি হয়ে যাবে। আপনারা কি জানেন ওই শুয়োরের বাচ্চা আরো কি বলেছে? বাংলাদেশে নাকি হিন্দুদেরকে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে ঘুরানো হচ্ছে, তাদেরকে নাকি উলঙ্গ করে তাদের শরীরে পিপিলিকা দিয়ে তাদেরকে লেহন করানো হচ্ছে, তাদেরকে উলঙ্গ করে নাকি কোনো কুকুরের খাঁচায় ঢুকিয়ে দেয়া হয়েছে। হিন্দুদের সম্পত্তি নাকি বাংলাদেশিরা চেটে চেটে খাচ্ছে। হিন্দু মেয়েদেরকে নাকি স্কুল কলেজ থেকে টেনে হিস্ট্রে নামিয়ে নিচ্ছে। মন্দিরে গিয়ে নাকি তাদের মন্দিরের ওটাকে কি বলে, মূর্তিকে চেটে চেটে ধ্বংস করে দিচ্ছে। আরো শুনবেন, বিয়ের বাড়ির থেকে হিন্দু মেয়েদেরকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমি কেন ড্রামেটিক হইতে বলছি আপনারা জানেন? কারণ এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা কথা। এই জন্য আমি ড্রামেটিক ওয়েতে আপনাদেরকে বললাম, ঠিক আছে? আমি ড্রামেটিক ওয়েতে বললাম।
তারা বলছে একটা হিন্দু মেয়ে ঘর থেকে বেরিয়ে ইউনিভার্সিটিতে যদি যায় পালাক্রমে ধর্ষণের শিকার হয়ে বাসায় আসে। আপনাদেরকে একটা কথা বলি, আমার কথা, অভিজ্ঞতার কথা।